নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার। তার হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। বিদেশে পাকিস্তানের মুখোশ খুলে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার মতামত কেন্দ্রকে লিখিতভাবে জানাবো, জানিয়ে দিলেন অভিষেক। বাংলাদেশের জনক শেখ মুজিবুর রহমান আর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন না। অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি কাটল মোহাম্মদ ইউনূসের সরকার। প্রকাশ্য রাস্তায় পথচারীদের লক্ষ্য করে চলল এলো পাথারি গুলি। কানাডার টরেন্টোর এই ঘটনায় একজনের মৃত্যু, গুরুতর জখম আরো 5। আইপিএলে জিতে 18 বছরের অধরা স্বপ্ন পূরণ। বিরাট কোহলি জানিয়ে দিলেন তার কাছে কোন ক্রিকেট এখন সর্বোত্তম। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শঙ্কর মালাকার। বুধবার তৃণমূল অফিসে গিয়ে তিনি রাজ্যের শাসক দলে যোগ দিয়েছেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন অরূপ বিশ্বাস, সুব্রত বক্সিরা। বিশ্বে বিধানসভা ভোট। দক্ষিণবঙ্গের পাশাপাশি এবার উত্তরেও পাখির চোখ তৃণমূলের। গত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল হয়নি। উত্তরবঙ্গের মাটিতে ভালো ফল করেছে বিজেপি। এবার বিধানসভা নির্বাচনের আগেই সংগঠন শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল। ইতিমধ্যে বিজেপি থেকে জন বাল্লাকে এনে বোমা ফাটিয়েছে তৃণমূল। এবার কংগ্রেস থেকে চলে এলেন শঙ্কর মালাকার। বুধবার তৃণমূল ভবনে দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের দুবারের বিধায়ক। দলে যোগ দিয়ে শঙ্কর মালাকার বলেন, শাসক দলের যে উন্নয়ন হচ্ছে তাতে সামিল হয়ে আগামী দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে চাই। আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের। প্রসঙ্গত 2011 থেকে 2021 পর্যন্ত মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক। প্রায় 20 বছর ধরে জেলা কংগ্রেসের সভাপতিও ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা তার সাংগঠনিক ক্ষমতা প্রশ্নাতীত কংগ্রেসের অন্দরেই। রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রায় গিয়েছিলেন, তখন প্রচুর জমায়েত করেছিলেন। সেই শঙ্কর ঘর ছাড়াতে তা ভোটের আগে অধীর শুভঙ্করদের জন্য যে বড় স্টেট ব্যাক, তা বলের অপেক্ষা রাখে না। অনেকেই বলছেন শঙ্করের দল বদলে উত্তরে কার্যত অভিভাবকহীন হয়ে গেল কংগ্রেস। দলে আসতেই শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল সুব্রত বক্সি, অরূপ বিশ্বাসদের। হাই নিউজ নেটওয়ার্ক। কাঁথি শহরের তাৎপর্য রাজ্য রাজনীতিতে একেবারে অন্যরকম। অধিকারী পরিবারের গড় কাঁথির পৌরসভা একসময় অধিকারীদের হাতেই ছিল, কিন্তু এখন পৌরসভা তৃণমূলের হাতে। এবার সেই তৃণমূল পরিচালিত পুর বোর্ডের বিরুদ্ধে উঠল বেপরোয়া ট্যাক্স বাড়ানোর অভিযোগ। পুর কর্তৃপক্ষ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। পাল্টা পুর প্রধান ইঙ্গিত দিয়েছেন এই সমস্ত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কাঁথি পৌরসভা কর্তৃক বাড়ির ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে সাংবাদিক বৈঠক করেছেন হাউস ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের অভিযোগ, পৌরসভা 600% পর্যন্ত বাড়ির কর বৃদ্ধি করেছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা সমস্যার মুখে পড়েছেন। তাদের দাবি, ট্যাক্স কমানোর জন্য আবেদন করলেই মাত্র 100 থেকে 200 টাকা কমিয়ে দেওয়া হচ্ছে, যা যথেষ্ট নয় এবং পরিস্থিতি আরও খারাপ দিকে এগোচ্ছে। অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে কোনো পৌরসভা বা পঞ্চায়েত ট্যাক্স বাড়াতে পারবে না, অথচ কাঁথি পৌরসভা তা অমান্য করে বাড়িকর বৃদ্ধি করেছে। তারা আরও জানান, অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের কাছ থেকে এই বিষয়ে অভিযোগ পেয়ে স্মারকলিপি জমা দিলেও পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেননি। ট্যাক্সটা এইভাবে বেড়েছে যে কারো 100 গুণ, কারো 600 গুণও আমাদের চোখে এসছে। একটা বিফর্ম বাড়িতে গিয়ে সই করে নিয়ে এসে এটা নোটিশ করে ডেকে এরকম ব্যাপারটা চলছে। পৌরসভার চেয়ারম্যানকে আমরা ডেপুটেশন দিয়েছি, বলছেন দরখাস্ত করুন, ট্যাক্সটা কমিয়ে দেবো। তা আমরা তাদেরকে দরখাস্ত করতে বলছি, দরখাস্ত করছেন। করার পরে একটা হিয়ারিং এর ডেট তৈরি করে সেখানে করছেন কি যে ধরুন 600 গুণ বেড়েছে, হ্যাঁ, সেখানে 50 টাকা কমিয়ে দেওয়া হবে। এছাড়াও কাঁথি পৌরসভা প্রতি বাড়ি থেকে মাসে 15 টাকা করে বর্জ্য পরিবহনের জন্য টাকা সংগ্রহ করছে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হাউস ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, পৌরসভা কোনো নির্বাচিত অথরিটির মাধ্যমে এই টাকা নিতে পারে না, কারণ এটি স্বাক্ষর ছাড়া লিফলেট বিলি করা হচ্ছে। এদিকে কাঁথি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী এই পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, বিল্ডিং প্ল্যান থেকে শুরু করে অনেক ক্ষেত্রে পৌরসভা যা ইচ্ছে করছে, কোনো নিয়ম নীতি না মেনে। এমনকি জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব যে পৌরসভার, তাও এখানে অবহেলিত।
রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত মিশন থেকে প্রাপ্ত অর্থের পরও পৌরসভা জনগণের থেকে টাকা নিচ্ছে, যা একেবারে অন্যায়। এখন আপনি মোটামুটি যদি পৌঁছে যান বাড়ির ট্যাক্সটা দিতে, একটা একতলা দোতলা বাড়ি পৌঁছে গেলে মোটামুটি আপনাকে একটা বিফর্ম কেটে আপনার যা বন্দোবস্ত করে দেবে পৌরসভা অফিস যাওয়া আপনাকে ছেড়ে দিতে হবে। এবং এই যথেচ্ছাচার চরম আকারে পৌঁছেছে বর্তমান পৌরপ্রধান তার আমলে। এবং শুধু ট্যাক্স নয়, প্ল্যান নিয়ে যেভাবে বিল্ডিং প্ল্যানের ক্ষেত্রে এরা একেবারে ডাকাতি করছে খোলামেলাভাবে, তার জবাব কাঁথিবাসী আগামী দিনে নির্বাচনে দেবে। এই অভিযোগের বিরুদ্ধে মুখ খুলেছেন কাঁথি পৌরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। তিনি বলেন, কোনো বাড়ির ট্যাক্স বাড়ানো হয়নি। যারা একতলা থেকে দুতলা করেছেন বা রিমডেলিং করেছেন তাদের ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, এটি নিয়ম অনুসারে। তিনি আরও বলেন, কাঁথি পৌরসভা একমাত্র পৌরসভা যেখানে সেন্ট্রাল অ্যাসেসমেন্ট চালু হয়নি। সেন্ট্রাল অ্যাসেসমেন্ট হলে বাড়ির ট্যাক্স অনেক গুণ বাড়ত। তাই যারা ট্যাক্স নিয়ে অভিযোগ করছেন তারা পৌরসভার নির্দিষ্ট বিভাগে অভিযোগ জানাতে পারেন। যদি পৌরসভায় সাধারণ মানুষের কোনো অভিযোগ থাকে, আসুন, নিশ্চিতভাবে আমরা সেই অভিযোগ দেখব এবং তার যথাযথ ব্যবস্থা করব। আমি এখনও বলছি, নিয়ম বহির্ভূত কোনো কাজ কাঁথি পৌরসভার এই বোর্ড করছে না। যেখানে যেখানে ট্যাক্সের কারেকশন প্রয়োজন সেইটুকু নিয়ম অনুযায়ী আমরা কারেকশন করছি। পুরপ্রধান আরও জানান, প্রতিটি 15 দিন অন্তর আবেদন রিভিউ করা হয় এবং ট্যাক্স কমাতে কোনো সমস্যা না হলে সেটি সংশোধন করা হয়। সবকিছুই আইন মেনে চলছে। কাঁথি পৌরসভা কর্তৃক বাড়ির ট্যাক্স বৃদ্ধির বিষয়ে বিতর্ক থামছেই না। এদিকে পৌরসভা কর্তৃপক্ষ নিয়ম মেনে ট্যাক্স বৃদ্ধি করার কথা বলছেন। অন্যদিকে হাউস ওনার্স অ্যাসোসিয়েশন এই বৃদ্ধি বন্ধ করার জন্য আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। বিষয়টি এখন রাজ্য সরকারের নজরে থাকলেও অ্যাসোসিয়েশনের অভিযোগ এবং পৌর কর্তৃপক্ষের ব্যাখ্যা একেবারে আলাদা। হাই নিউজ নেটওয়ার্ক। বিদেশে পাকিস্তানের মুখোশ খুলে সর্বদলীয় প্রতিনিধি দলের সফর শেষে কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার যা মতামত সেটা আমি কেন্দ্রকে লিখিতভাবে জানাবো, জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফর শেষে কলকাতা ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরে দাঁড়িয়েই জানিয়েছেন, বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবেন না তিনি। কারণ হিসেবে জানালেন, কালীগঞ্জের উপনির্বাচন ও একাধিক পূর্ব নির্ধারিত কর্মসূচি। বিশ্বমঞ্চে সন্ত্রাসী পাকিস্তানের মুখোশ খুলতে সম্প্রতি উপমহাদেশে ঘুরেছে সংসদীয় প্রতিনিধি দল। সেই দলে ছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 দিন ধরে মোট 5টি দেশে ঘোরেন তারা। এই সফর নিয়ে প্রথম থেকেই অভিষেকের সাফ কথা ছিল, আমি তৃণমূল কংগ্রেসকে প্রতিনিধিত্ব করছি। শাসক দলের সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু এখানে আমি ভারতের প্রতিনিধিত্ব করতে এসেছি। এখানে আমি আমার জাতীয় আগ্রহের চেয়ে রাজনৈতিক আগ্রহকে বেশি গুরুত্ব দিতে পারি না। 15 দিনের সফর শেষে মঙ্গলবার গভীর রাতে বিমানবন্দরে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বুধবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের ডাকা সর্বদল বৈঠকে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি। ইতিমধ্যেই তা চিঠি দিয়ে জানিয়েছেন বলে খবর। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পূর্ব নির্ধারিত বেশ কিছু কর্মসূচি রয়েছে। তাছাড়া আগামী 19 তারিখ কালীগঞ্জে উপনির্বাচন, সেই সংক্রান্ত বেশ কিছু বৈঠকও আছে। সেই কারণেই এই মুহূর্তে সর্বদল বৈঠকে যোগ দিতে পারছেন না তিনি। তবে সফরকালের উপলব্ধি চিঠিতে বিদেশ মন্ত্রকে জানাবেন অভিষেক। হাই নিউজ নেটওয়ার্ক। সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা। তাদের মধ্যে রয়েছেন কিছু প্রতিবন্ধী চাকরি হারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী। অল বেঙ্গল ব্লাইন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস রায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে জানিয়েছেন, 70 জনেরও বেশি শিক্ষক যোগ্য হয়েও তারা চাকরি হারা। তার কথায়, অনেক কঠিন লড়াই করে চাকরি পেয়েছেন তারা। চাকরি টিকিয়ে রাখার দাবিতেই এসএসসির চেয়ারম্যান মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে চিঠি পাঠিয়েছেন। তার কথায়, 3 মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। বলবেন যে তারা কতখানি আজ অসহায় হয়ে পড়েছেন। সরকারের কাছে আমাদের এখন একমাত্র দাবি, পরীক্ষা ছাড়া আমাদের সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সসম্মানের সঙ্গে স্বপদে পুনর্বহাল করা হোক। একজন দৃষ্টিহীনকে পরীক্ষা দিতে হলে তার শ্রুতিলেখকের প্রয়োজন হয়। পরীক্ষার জন্য আলাদা সিলেবাস রয়েছে। সেই সিলেবাস পড়ার জন্য, সেটিকে ব্রেলে অনুদিত করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। তার সঙ্গে তার রিডারের
প্রয়োজন হয় সেগুলো ঠিক মতো পড়ে অন্তঃস্থ করার জন্য এই মাত্র 3 মাসের মধ্যে এই কঠিন কাজটি এবং দীর্ঘসূত্রিতার কাজটি কোনোভাবেই করা সম্ভব। ঋণের চাপে আত্মহত্যা, মন্দিরে উত্তরীয় পড়া উদ্ধার স্কুল কর্মীর ঝুলন্ত দেহ। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে মন্দির থেকে উদ্ধার হলো এক স্কুল কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের পরনে ছিল পুজোর লাল ধুতি এবং গায়ে উত্তরীয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঋণের চাপে কি আত্মহননের সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম পার্থ সারথী বারিক, বয়স 44। তিনি আউশ গ্রামে উচ্চ বিদ্যালয়ের অশিক্ষক কর্মী ছিলেন। সোমবার রাত 1:30 নাগাদ হঠাৎই ঘুম ভেঙে গিয়ে স্ত্রী অপরূপা বারিক স্বামীকে পাশে না পেয়ে বাইরে বেরিয়ে দেখেন বাড়ির সামনের মন্দিরে স্বামীর ঝুলন্ত দেহ। খবর পেয়ে আউশ গ্রামের থানার পুলিশ দেহ উদ্ধার করে। তারপর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঝাড়গ্রামের শালবনী এলাকার বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে ঢুকে পড়ল রামলাল নামে দাতাল হাতি। রামলালকে দেখে আতঙ্ক ছিল পড়ুয়া এবং শিক্ষকরা। বেলার দিকে বন দপ্তরের কর্মীরা এসে স্কুল থেকে রামলালকে বের করতে সক্ষম হয়েছে। তারপর পঠন পাঠন স্বাভাবিক। স্কুলে ঢুকতেই বিপত্তি পড়ুয়াদের। ঝাড়গ্রামের শালবনী এলাকায় বিকাশ ভারতী উচ্চ বিদ্যালয়ে ঢুকে পড়ল রামলাল নামে দাঁতল হাতি। রামলালকে দেখে আতঙ্কে পড়ুয়া এবং শিক্ষকরা। সকালে স্কুলে এসে পড়ুয়া এবং শিক্ষকরা দেখতে পান স্কুলের মধ্যে থাকা আম গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে রামলাল। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল খাবারের সন্ধানে দাঁড়িয়ে রয়েছে হাতিটি। মূলত আম খাওয়ার লোভেই তার স্কুলে আগমন। তবে রামলালের উপস্থিতিতে স্কুলে ঢুকতে আতঙ্কিত বোধ করে ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা। আতঙ্ককে সঙ্গে করেই বুধবার দিন কোনো মতে প্রার্থনা সেরে স্কুলে ঢুকে পড়ে সকলে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, হাতি ঢুকে পড়ায় পঠন পাঠন বন্ধ হয়ে গিয়েছে। সমস্যা হচ্ছে বাচ্চা সাড়ে 10টা 11টা বাজছে, এই সময় বাচ্চা সব স্কুলে আসছে। তো আসার সময় আমি যাচ্ছিলাম, দেখি হাতি ভেতরে, বাউন্ডারির ভেতরে হাতি। তো এইভাবে থাকলে জঙ্গলমহল, মানে নামি জঙ্গলমহল আর পুরো সবই হাতির, এইভাবে কি আর পড়াশোনা বা ইয়ে হয়? স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, বিকাশ ভারতী স্কুলের সামনে মেন রাস্তা দিয়ে 4টে হাতি যাচ্ছিল। তার মধ্যে একটি স্কুলে ঢুকে পড়ে আর তারপরই বিপত্তি। এলাকায় হাতি ঢুকে পড়ায় এলাকাবাসীরাও আতঙ্কিত হয়েছে। এর মধ্যে খবর পেয়ে বন দপ্তর কর্মীরা আসে। স্কুল থেকে তারা রামলালকে বের করতে সক্ষম হয়। এক বন দপ্তর কর্মীর বক্তব্য, বেশ কিছুদিন ধরেই এলাকায় হাতি ঘুরে বেড়াচ্ছে। বুধবার স্কুলে হাতি ঢুকে পড়ার খবর পেয়ে তারা আসে। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই জানিয়েছে বন দপ্তর কর্মীরা। রামলালকে স্কুল থেকে সরিয়ে ফেলায় তারপরে স্বস্তি ফেরে স্কুলে। শুরু হয় স্বাভাবিক পঠন পাঠন। হ্যাঁ, আমাদের এইখানে বেশ কয়েকদিন ধরে কয়েকটা রেসিডেন্সিয়াল হাতি ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে এখানে আমরা আজকে খবর পেয়ে এসেছি, বন দপ্তরে আমাদের স্টাফরা আছে, ট্রেকাররা রয়েছে। রামলাল এসে দেখছি আছে, তো অসুবিধা কিছু নেই। স্কুল চলুক, আমাদের লোকজন আছে, আমরা একটু কাছেই সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আতঙ্কিত হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক? আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রামলাল অতটা কাউকে সচরাচর ইয়ে করে না, মানে আক্রমণ করে না, তো অসুবিধা কিছু নেই, আমাদের লোকজন আছে, প্রবলেম নেই। বিদ্যালয়ে কি পঠন পাঠন বন্ধ? না, বিদ্যালয়ে আমরা শিক্ষক মহাশয়দেরকে বলেছি যে আপনারা স্বাভাবিক পঠন পাঠন রাখুন। এখানে কাউকে থাকতে বারণ করেছি, আমাদের লোকজনই থাকছে, তো বিদ্যালয়ে কোনো অসুবিধা হবে না। আপনার নাম? আমি লোধাশালী রেঞ্জ অফিসার প্রসন্ন মুখার্জি। কিন্তু বন দপ্তর কর্মীদের কাজকর্ম নিয়ে সন্দেহ প্রকাশ করছে গ্রামীণ বাসিন্দারা। হাই নিউজ নেটওয়ার্ক। একদিকে বর্ষার জেরে বিপর্যস্ত সিকিম, অন্যদিকে জলঢাকা নদীতে শুরু হয়েছে ভাঙন। ভাঙনের আতঙ্কে পাটকিদহ দক্ষিণ
ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দারা। পাটকিদহ পাশ দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা নদী। গত কয়েক বছর ধরে জলঢাকা নদীর পার্শ্ববর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। অভিযোগ, নদী ধীরে ধীরে এগিয়ে আসছে গ্রামের দিকে, আর এতেই ধীরে ধীরে গ্রাস করছে গ্রামের বাড়িগুলিকে। নদীতে ডুবে গিয়েছে বেশ কিছু কৃষি জমি। পাহাড়ে একটানা ভারী বৃষ্টির জেরে জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নতুন করে ভাঙন শুরু হয়েছে এই এলাকায়। বাড়ির কাছাকাছি নদী চলে আসায় আতঙ্কে রীতিমতো রাতের ঘুম উড়েছে এলাকার প্রায় 130টি পরিবারের। প্রশাসনিক তরফে ভাঙন আটকানোর কাজ শুরু হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, সেই কাজও ধীর গতিতে চলছে। পুরোপুরিভাবে বর্ষা শুরুর আগে কাজ না হলে পরিস্থিতি বেগতিক হতে পারে। নদীর তো পুরোপুরি ভাঙন শুরু হয়ে গেছে। এই ভাঙন তো রক্ষা করার মাত্র সরকার আছে, এবার সরকার তো 2 গাড়ি মাল ফেলে আনে চুপচাপ করে আছে। ভাঙন তো প্রায় 2 বছর 2.5 বছর থেকে আনে। আমরা তো বহুত আতঙ্কে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। দল বেঁধে থানায় যাচ্ছে মানুষ, হাজিরা দিতে নয়, উট দেখতে। থানায় আশ্রয় পেয়েছে খান 6 উট। পশু পাচারকারীদের হাত থেকে উদ্ধার করে অবলা চতুষ্পদদের থানাতেই এনে রাখা হয়েছে আপাতত। কোনো কাজে মেদিনীপুরের সুতাহাটা থানায় গেলে আপনিও দেখতে পাবেন থানার চাতালে আরামে খাবার চিবোচ্ছে এই 6 অতিথি। তাদের দেখাশোনায় ব্যস্ত পুলিশ কর্মী আর সিভিক ভলেন্টিয়ার। চোর ডাকাত নয়, এবার পুলিশের মাথা ব্যথার কারণ 6টি উট। হ্যাঁ, ঠিকই শুনছেন, রাজস্থান থেকে বেআইনিভাবে আনা 6টি উট উদ্ধার করেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার পুলিশ। এখন সেগুলোর খাওয়া দাওয়া থেকে শুরু করে দেখভালের দায়িত্ব পড়েছে পুলিশের ঘাড়ে। ঘটনার সূত্রপাত বাসুলিয়া গ্রামে। পুলিশের কাছে অভিযোগ পৌঁছয় রাজস্থান থেকে 7টি উট বেআইনি পথে আনা হয়েছে এই এলাকায়। এক পশুপ্রেমী ও পশু সুরক্ষা সংগঠনের তরফে থানায় জানানো হয় বিষয়টি। তারপরই নড়ে চড়ে বসে পুলিশ। বিশাল বাহিনী নিয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 6টি উট। থানা সূত্রে খবর, একটি উট শারীরিকভাবে এতটাই দুর্বল ছিল যে সেটিকে থানায় নিয়ে আসা সম্ভব হয়নি। সেটিকে স্থানীয় এক জায়গায় রেখে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। বাকি 6টি উটকে হাতিয়ে থানায় আনা হয়েছে। বর্তমানে উটগুলিকে থানায় আশেপাশে রাখা হয়েছে এবং সেগুলির খাওয়া দাওয়া, পানীয় জল ও নিরাপত্তার দায়িত্ব নিয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। এই ঘটনার পর পশুপ্রেমী সুব্রত দাস জানিয়েছেন, উট রাজস্থানের জাতীয় পশু। আইনে স্পষ্ট বলা আছে সেগুলিকে রাজ্যের বাইরে নেওয়া যাবে না। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী বেআইনি পথে এই উট পাচার করছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। তার দাবি, এর পেছনে একটি বড় চোরাচালান চক্র কাজ করছে। এই মুহূর্তে সুতাহাটা থানার পুলিশের সবথেকে বড় চিন্তা উটগুলোর যত্ন আত্তি নিয়ে। প্রত্যেকদিন প্রচুর পরিমাণে খাবার জোগাড়, নিরাপদে রাখা এবং আশেপাশের মানুষকে নিরাপদ রাখা, সবকিছু সামলাতেই হিমশিম খাচ্ছেন পুলিশ কর্মীরা। থানার এক আধিকারিক জানিয়েছেন, চোর ডাকাত ধরা সহজ, কিন্তু উট দেখভাল করা সত্যিই কষ্টকর। তবে প্রাণী কল্যাণের দিকটা মাথায় রেখেই আমরা কাজ করছি। আমাদের কাছে একটি স্পেসিফিক ইনফরমেশন আসে যে হলদিয়ার সুতাহাটা নামক জায়গার উত্তর বাসুলিয়াতে বেশ কিছু উটকে নিয়ে আসা হয়েছে শুধু রাজস্থান থেকে বিক্রি এবং বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে। আমরা তৎক্ষণাৎ পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে জানাই এবং তারপর সুতাহাটা থানার বড়বাবু মিস্টার সৌমিত্র ঘোষকেও এই ঘটনাটি জানানো হয়। এই ধরনের একটা ঘটনা সত্যিই নিন্দনীয়। উট বন্যপ্রাণীদের মধ্যেই একটি অন্যতম। তাকে এ ধরনের একটা জায়গায়, যেহেতু এটা আমাদের পশ্চিমবাংলা এবং সেখানে পূর্ব মেদিনীপুর জেলায়, এখানে উট থাকার কোনো প্রশ্নই আসে না, সেখানে উট এসছে মানে তার কারণ আমরা নিশ্চয়ই সবাই জানি এবং বুঝতেও পারছি। তো এই ধরনের ঘটনাগুলো সত্যিই নিন্দনীয় ঘটনা, আর এগুলো বন্ধ হওয়া উচিত। এগুলো আমাদের প্রত্যেককে বুঝতে হবে। জেলা পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই জেলা প্রাণী সম্পদ দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জেলা প্রশাসনের সহায়তায় উটগুলি রাজস্থানে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি কারা এই উট পাচারের সঙ্গে জড়িত, কারা তাদের এখানে এনেছে, সেই বিষয়েও তদন্ত চলছে। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি, তবে একটি পাচার চক্রের সূত্র মিলেছে বলে জানিয়েছে সুতাহাটা থানার পুলিশ। এখন দেখার বিষয়, কবে নাগাদ উটগুলি ফিরবে নিজের ঘরে আর কবে স্বাভাবিক হবে থানার কাজকর্ম। এই মুহূর্তে থানার প্রধান চ্যালেঞ্জ 6টি উটের খাওয়া দাওয়া আর নিরাপত্তা নিশ্চিত করা।
পুলিশ বলছে এটা ঠিক অপরাধের তদন্ত নয়, কিন্তু এটাও একটা বড় দায়িত্ব। যতক্ষণ না উটগুলো ফিরে যাচ্ছে ততদিন আমাদের কাছে ওরা অতিথি। হাই নিউজ নেটওয়ার্ক। তিনি বাংলাদেশের জনক, তার নেতৃত্বেই স্বাধীন হয়েছে বাংলাদেশ। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আর মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন না। অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি কাড়ল মোহাম্মদ ইউনূসের সরকার। বদলের বাংলাদেশে বদলার রাজনীতি করছেন মোহাম্মদ ইউনূস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়ে গেল, যার অর্থ মুক্তিযুদ্ধের পথিকৃৎ মুজিবুর আর মুক্তিযোদ্ধা নন পড়শি দেশে। কেবল মুজিবই নন, 400-র বেশি নেতার স্বীকৃতি কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতেই এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। জানা গিয়েছে বঙ্গবন্ধু, সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 400-র উপর রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের প্রস্তাবে শিলমোহর দেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের 94তম সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। গত 10ই মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম সংশ্লিষ্ট খসড়ায় স্বাক্ষর করেন। সংশোধনীতে মুক্তিযুদ্ধের সময় রাজনীতিবিদদের পাশাপাশি আরও 4 শ্রেণীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে সনদ বাতিল করা হয়। সংশ্লিষ্ট খসড়ায় বলা হয়, বীর মুক্তিযোদ্ধা কেবল তারাই থাকবেন যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি, তাই তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে নতুন পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো মর্যাদা কমানো হয়নি, বরং মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও সুনির্দিষ্ট করা হয়েছে। নতুন বাংলাদেশে মুক্তিযোদ্ধা কারা সে সংজ্ঞাই বদলে ফেলা হচ্ছে। শেখ হাসিনার পতনের পর থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা চলছে। মুজিব মুজতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হলের নাম রাখা হয়েছে ফজলুল কাদের চৌধুরী নামের এক কুখ্যাত গণহত্যাকারী রাজাকারের নামে। বিশ্লেষকরা বলছেন, মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করে যারা আসল রাজাকার তাদের স্বাধীনতা সংগ্রামী হিসেবে প্রমাণ করতে চাইছে ইউনূস সরকার। আর সেই পথে হেঁটেই এবার ইউনূসের মুক্তিযোদ্ধা কেড়ে নেওয়ার হাস্যকর পদক্ষেপ করল ইউনূসের প্রশাসন। গত বছরের অগাস্টে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর পদ্মা পাড়ের দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই সময় বঙ্গবন্ধুর মূর্তিও ভাঙতে দেখা যায় বিক্ষোভকারীদের। কয়েকদিন আগে বাংলাদেশের টাকার নোট থেকেও মুজিবরের ছবি সরানো হয়। এবার বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধার স্বীকৃতিও কেড়ে নিল ইউনূসের সরকার। মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর যোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে বাংলাদেশের শোরগোল পড়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রকাশ্য রাস্তায় পথচারীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটল কানাডার টরেন্টোতে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যে 8:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম আরও 5 জন। প্রকাশ্য রাস্তায় পথচারীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানোর ঘটনা ঘটল কানাডার টরন্টোতে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 8:30 নাগাদ ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছে 5 জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, টরেন্টোর নর্থ ইয়র্কের অদূরে লরেন্স হাইটস এলাকায় এই গুলি বর্ষণের ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক যুবক পথ চলতে চলতে আচমকাই জনবহুল রাস্তার মাঝেই এলোপাথারি গুলি চালাতে শুরু করে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের, আহত হয় আরও কয়েকজন। তাদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাদের আঘাত গুরুতর। অন্যদিকে এখনো পর্যন্ত যুবকের খোঁজ পাওয়া যায়নি, তার খোঁজে তল্লাশি শুরু করেছে টরেন্টোর পুলিশ। অন্যদিকে এই ঘটনায় শোক প্রকাশ করেছে টরেন্টোর মেয়র অলিভিয়া চাও। তিনি বলেন, লরেন্স হাইটস এলাকায় গুলির খবর শুনে আমি উদ্বিগ্ন। আমার দপ্তরের তরফে টরেন্টো পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় কাউন্সিলর ডেপুটি মেয়র মাইক কোল এর সঙ্গে যোগাযোগও করা হয়েছে। পাশাপাশি টরেন্টোর পুলিশ, দমকল কর্মী এবং স্বাস্থ্য কর্মীদের তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছে অলিভিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। কিভাবে রুশ ভূখণ্ডের মধ্যে ঢুকে একের পর এক সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইউক্রেন ড্রোন, কিভাবে ধ্বংস হয় রুশ বিমান ঘাঁটির 41টি সামরিক বিমান, ইউক্রেনের ধ্বংসলীলা চালানোর উপগ্রহ চিত্র প্রকাশ্যে। শুধু তাই নয়, রাশিয়া কিভাবে প্রতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তাও প্রকাশ্যে।
গত রবিবার দুপুরে রুশ ভূখণ্ডের কয়েক হাজার কিলোমিটার অভ্যন্তরে ঢুকে একের পর এক বিমান ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত ড্রোন হামলা চালায় ইউক্রেনের ড্রোন। মাকড়সার জালের মতন আক্রমণের ছক কষেছিল ইউক্রেনীয় সেনা। অভিযানের নামও সেই মতোই রেখেছিলেন ভ্লাদিমির জেলেনস্কি, মাকড়সার জাল। 117টি ড্রোন তছনছ করে দেয় রাশিয়ার 5টি বিমান ঘাঁটি। ইরকুটস্কের বেলায়া বিমান ঘাঁটিতে, যা সীমান্ত থেকে 4500 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও ইউক্রেন ড্রোন হামলা চালায় রাশিয়ার উত্তর পশ্চিম প্রান্তে সুমেরু বৃত্তের কাছে অবস্থিত মুরমানস্কের ওলেনিয়া বিমান ঘাঁটিতে, ইউক্রেন থেকে যা দূরত্ব প্রায় 2000 কিলোমিটার। তালিকায় রয়েছে মস্কের অদূরে অবস্থিত ইভানোভা এবং রিয়াজানের দিয়াগিলোভ বিমান ঘাঁটি, ইউক্রেন থেকে দূরত্ব যথাক্রমে 800 ও 520 কিলোমিটার। শুধু তাই নয়, রাশিয়ার পূর্ব প্রান্তের এক বিমান ঘাঁটিতেও হামলা চালায় ইউক্রেন। ক্যাপেলা স্পেস এই স্যাটেলাইট কোম্পানিটি ইউক্রেন হামলার পরের ধ্বংসের ছবি রয়টার্সের সঙ্গে ভাগ করে নিয়েছে। বেলায়া বিমান ঘাঁটির একটি ছবিতে দেখা যাচ্ছে বেশ কয়েকটি বিমানের ধ্বংসাবশেষ। দাবি করা হয়েছে ওই ছবি তোলা হয় রবিবার ইউক্রেন হামলার ঠিক পরেই। ওই বিমান ঘাঁটিতে রাখা ছিল রাশিয়ার বোমারু বিমান দুটি TU-95 এবং TU-22। সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার জন্য এই বিমানগুলি যুদ্ধে ব্যবহার করা হয়। ইউক্রেন ড্রোন ওই বিমানগুলিকে গুড়িয়ে দিয়েছে বলেই দাবি করা হয়েছে উপগ্রহ চিত্রে। ওপেন সোর্স ইন্টেলিজেন্সের বিশ্লেষক ব্র্যাডি আফ্রিকো এই দুই বোমারু বিমান ধ্বংসের ব্যাপারে সহমত পোষণ করছেন। তবে তিনি এও মনে করেন ক্ষতির পরিমাণ সঠিকভাবে মূল্যায়ন করার জন্য আরও কিছু ছবির প্রয়োজন। যদিও এটা স্পষ্ট যে ওই বিমান ঘাঁটিতে সফল আক্রমণ চালানো হয়েছিল। ইভানোভা বিমান ঘাঁটির উপগ্রহ চিত্র প্রকাশ্যে এসেছে। এই বিমান ঘাঁটিতে রাখা ছিল রাশিয়ার উন্নত A-50 AWACS। এই বিমান সাধারণত সেনাবাহিনীকে শত্রু বিমান সম্পর্কে আগাম তথ্য দেয়। যে কোনো সামরিক বাহিনীর কাছে এই বিমানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে গত 3 বছর ধরে ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধে রাশিয়া বেশ কয়েকটি এই ধরনের বিমান হারিয়েছে। অবশিষ্ট কয়েকটির মধ্যে রবিবার ইভানোভ বিমান ঘাঁটির A-50 AWACS বিমান ধ্বংসপ্রাপ্ত হয়েছে বলেই দাবি। ইউক্রেনের মতে এই ক্ষতি রাশিয়ার বিমান বাহিনীর কাছে অত্যন্ত চিন্তার কারণ। উপগ্রহ চিত্রে রিয়াজানের দিয়াগিলোভ বিমান ঘাঁটি ধ্বংসপ্রাপ্ত বেশ কয়েকটি যুদ্ধ ট্যাঙ্কার দেখা যাচ্ছে। এছাড়া রাশিয়ার পূর্ব প্রান্তের ইউক্রাইনকার বিমান ঘাঁটিতে থাকা TU-95 ধ্বংস হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। জেলেনস্কি জানিয়েছেন 1 বছর 6 মাস আগে এই হামলায় অনুমোদন দিয়েছিলেন তিনি। তারপর থেকে 1.5 বছর প্রস্তুতি চলেছে। এতদিনে তা বাস্তবায়িত হয়েছে। রাশিয়ার বিমান বহরে বড়সড় হামলার পরেও তাদের বিমান বাহিনীর আক্রমণের তেজ কমেনি। তবে রবিবারের হামলার পরে মনোবল ভেঙেছে ইউক্রেনের। মঙ্গলবার তারা আবার ক্রাইমিয়া এবং রাশিয়ার সংযোগকারী সেতুতে আঘাত হানে। হাই নিউজ নেটওয়ার্ক। শুটিংয়ে কাজের শিফটের দৈর্ঘ্য নিয়ে বিতর্কে সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট সিনেমা থেকে বাদ পড়েছেন দীপিকা। কিন্তু অভিনেত্রীর 8 ঘন্টা শিফটের প্রস্তাবে সায় দিলেন পরিচালক মণিরত্নম। বলিউড বনাম দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির লড়াই নতুন কিছু নয়। বক্স অফিসের অঙ্ক নিয়ে এমনিতেই দুই সিনে জগতের হাড্ডাহাড্ডি লড়াই। এবার দীপিকা পাদুকোণ বনাম সন্দীপ রেড্ডি ভাঙ্গার তরজায় বলিউড নায়িকার পাশে হিন্দি সিনে দুনিয়ার তারকারা। দীপিকার দাবি করা 8 ঘন্টা শিফট নিয়ে আগেই ব্যাটিং করেছে কাজল, অজয় দেবগন, সাইফ আলী খান, রাধিকা আপ্তেরা। এবার অভিনেত্রীর প্রস্তাবে সায় দিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন মণিরত্নম। কল্কি 2898 AD সিনেমার পর ফের প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাদুকোণের। হিসেব মতো সেটাই হতো তার দ্বিতীয় দক্ষিণী সিনেমা। তবে 8 ঘন্টার বেশি কাজ করতে পারবো না শর্ত বেঁধে দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট সিনেমা থেকে বাদ পড়েছেন অভিনেত্রী। বলিউড পদ্মাবতী নাকি 8 ঘন্টা কাজের বিনিময়ে 20 কোটি টাকা দাবি করেছিলেন, যা মানতে হিমশিম খেতে হতো প্রযোজনা সংস্থাকে। তবে বিগ বাজেট দক্ষিণী সিনেমা হাতছাড়া হওয়ায় কোনো আক্ষেপ নেই দীপিকার। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের পদ্মাবতী সাফ জানিয়ে দিয়েছেন কঠিন সময় মনের কথা শুনতেই অভ্যস্ত তিনি, আর একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে তার নড়চড় হয় না। তবে বিতর্কের সূত্রপাত অ্যানিমেল পরিচালক সন্দীপের এক্স হ্যান্ডেল পোস্ট থেকে। দীপিকার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন পরিচালক। শুধু তাই নয়, ইন্ডাস্ট্রির বহিরাগত হয়েও যেভাবে নিজের নিষ্ঠা, দক্ষতার মাধ্যমে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেছেন যে অভিনেত্রী, সেই দীপিকাকেই তার জীবন দর্শন নারীবাদ নিয়ে বিঁধেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তারপর থেকেই কাজের সময় নিয়ে বলিউড দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির অন্দরে জোর চর্চা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মণিরত্নম জানিয়েছেন, আমার মনে হয় এটা ন্যায্য দাবি। আমার আনন্দ হচ্ছে যে দীপিকা অন্তত এমন দাবি রাখার জায়গায় পৌঁছেছে। একজন পরিচালক হিসেবে আমার মনে হয় অভিনেতাদের এই দাবিগুলি বিবেচনা করা দরকার। এমন প্রস্তাব দেওয়াটাও তো অনৈতিক নয়, বরং অত্যন্ত প্রয়োজনীয়।
প্রসঙ্গত মা হওয়ার পর একাধিক বলিউড নায়িকাই কাজ থেকে বিরতি নিয়েছেন। সেই তালিকায় দীপিকার পাশাপাশি সোনাম কাপুর, বিপাশা বসু সহ আরো অনেকেরই নাম রয়েছে। আলিয়া ভাট যদিও ব্যতিক্রম এক্ষেত্রে। অক্ষয় কুমার অবশ্য বিগত 1.5 দশক ধরেই 8 ঘন্টা শিফটে শুটিং করেন। সময় ধরে সেটে যাওয়া থেকে শুরু করে সময় মতো শুটিং সেরে বেরোনোর ক্ষেত্রে বলিউড খিলাড়ি অনেক আগেই ট্রেন্ড সেট করেছেন। তবে মা হিসেবে দীপিকা পাদুকোনি নায়িকাদের মধ্যে প্রথম শিফট মেনে কাজ করার দাবি রাখলেন। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, প্রতিবাদী দীপিকাই কি বলিউডের বর্তমান প্রজন্মের পথপ্রদর্শক? হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।